একমাত্র একটা প্রতিষ্ঠান, এটা একমাত্র একটা ব্যবসা যেখানে 95% মহিলা আর 5% পুরুষ। এই 95% মহিলা কোনো ক্ষেত্রে যাতে বিভ্রান্তিতে না পড়ে, বিপর্যস্ত না হয়, কোনো বাণিজ্যের মুখে যেন না পড়ে, একদম নারীদেরকে সেভ করার জন্যই আমার মনে হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সিদ্ধান্ত নিয়েছিলেন, যে আজও পর্যন্ত সেটা বহাল রয়েছে। এবং তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র জননেত্রী শেখ হাসিনা উনি যতবারই ক্ষমতা এসেছেন ততবারই ব্যক্তিগত নিয়োগ দিয়েছেন। হয়তো আমরা মনে করবো উনিও চান না নারীরা কখনো বিপর্যস্ত হোক। সেক্ষেত্রে 2013 সালেই লাস্ট নিয়োগ হয় 4100, সে 4100 নিয়োগে ব্যয়ভিত্তিক হয়েছে। তারপরেই 2014 6 আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে কিরকম নার্স সংকট রয়েছে তা আপনারা সবাই অবগত। চরম নার্স সংকট বাংলাদেশের সরকারি সেক্টরে, গুটি কিছু নার্স দিয়েই মাত্র চলে। তো সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী আবার 6 আগস্ট 10 মাসে ঘোষণা দেন। আমরা সেটা দ্রুত বাস্তবায়ন করার জন্য পূর্বের ন্যায় যেটা আমরা বলতেছিলাম যে দেশ মেধাও দুষ্টাভিবৃত্তিতে যেটা অদ্যাবধি চলমান প্রক্রিয়া চলে, সেই প্রক্রিয়াটা বহাল রাখার জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি দফায় দফায়। কিন্তু দুঃখের বিষয় এই, আজকে 2 বছর হয়ে গেছে, কোন রকম সারা আমরা পাইনি, কোনো জায়গা থেকে নয়। ইতিমধ্যে আমাদের বিভিন্ন ধরনের আন্দোলন হয়েছে, আপনারা দেখেছেন। আমরা মানববন্ধন করেছি, আমরা বিক্ষোভ মিছিল করেছি, স্মারকলিপি দিয়েছি 3 বার। তার একটাই কারণ ছিল যে আমরা দ্রুত এই নার্স সংকট নিরসন আপনার জনসাধারণের মাঝে আমরা সেবায় দিতে চাই এবং সরকারি হাসপাতালে কাজ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা এই আন্দোলন মূলত করতেছি। যে আমরা যে সরকারি সেক্টরে আমরা যদি চিন্তা করেন স্যার, সরকারি হসপিটালগুলোতে নার্সের এমন সংকট যেখানে চিন্তার বাইরে। আপনার রিপোর্ট করলে হয়তো আপনারা করেছেন, এর আগে দেখেছেন। আজকে যে আন্দোলন, আমি যেটা বলবো কেন এই আন্দোলন করি, 2006 সালে লাস্ট বেস্ট নিউজ হয়েছে, 2013-তে 2006 হয়েছে, সেখানে 2/3 নার্স ব্যয়ভিত্তিক চাকরি পেয়েছে, আর বাকি কিছু নার্স একটা দেশের ব্যয়ভিত্তিক চাকরি হওয়ার কারণে তারা অ্যাপ্লিকেশন করেছে 2013 সালে। আমি নিজে অ্যাপ্লিকেশন করেছিলাম, কিন্তু ব্যয়ভিত্তিক নিয়োগ পাওয়ার কারণে আমি কিন্তু সেখানে কোনো রকম মেধার বিকাশ ঘটাতে পারিনি। আমাকে আশ্বস্ত করা হয়েছে যে তোমাকে এইভাবে নেওয়া হবে, তাহলে আমি তো 2006 হয়তো আমি আমার করতে পারতাম 2013-তে। তো সেখানে আরেকটা বিষয় আমি শেয়ার করবো যে তখন আমরা শুরু থেকে 2 দফা আন্দোলন করতাম, যে বয়স যাদের ইতিমধ্যে এই যে 2 বছর শহর থেকে আমাদের 13-14 চলে আসলো, এর মধ্যে মোটামুটি 4000-এর মতো নার্সের আবার বয়স চলে গেলেন, অর্থাৎ 30 অতিক্রম করে গেল। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আন্দোলন, আমাদের স্মারকলিপি এসব কিছু বিবেচনা করে, নার্সিং সংকট বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী আবারও আমাদের বয়স 30-এর স্থলে 36 বছর করলেন মাননীয় প্রধানমন্ত্রী। আমার কথা হচ্ছে আজকে যে সার্কুলারটা আসছে, এদেশের নার্সদের নিয়ে ভাবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ভেবেই নার্সরা যেন বিভ্রান্তি না পড়ে, নার্সরা যেন বাদ না পড়ে, কারণ সংকট রয়েছে, কিভাবে বাদ দেবে। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবিটা বিবেচনা করে বয়স 36 বছর করলেন। কিন্তু আমরা দফায় দফায় আন্দোলন করে যাচ্ছি স্যার। এর আগেও আমরা লাগাতার 5 দিন অবস্থানের মধ্যে ছিলাম। বিভিন্ন মহাসচিব ডক্টর ইকবাল হোসেন স্যার, উনি আমাদেরকে উঠিয়েছিলেন সে সময় এবং আশ্বস্ত করেছিলেন যে দাবি বাস্তবায়ন হবে। তারপরও আমরা আন্দোলন করে যাচ্ছি। আমার কমপ্লেন একটা জায়গায় যে একটা আন্দোলন চলতেই পারে, গণতান্ত্রিক সময় আন্দোলন করতে পারে, আমার অধিকার আছে। এই আন্দোলন নিয়ে আলোচনা করার মতো মানুষ তো থাকবে বাংলাদেশে, কিন্তু আমরা আন্দোলন করে যাচ্ছি, কিন্তু আলোচনার কোনো রকম মানুষ আমরা পাইনি এবং আলোচনা হয় নাই। প্রধানমন্ত্রী আমাদের স্মরণাপন্ন হয়েছে অনেকবার যে আমাদের আন্দোলন চলছে, আমাদের দাবি এই, কিন্তু আমরা প্রধানমন্ত্রী আমাদের সাক্ষাৎ আজও। ধন্যবাদ, আপনার কাছে আবার পরে আসবো আমরা। আপনার মোটামুটি বোঝা গেছে আপনাদের আন্দোলনটা সম্পর্কে, দাবি সম্পর্কে। আমি ডাক্তার ইকবাল হোসেন আপনার কাছে যাব। আপনি দীর্ঘদিন যাবৎ নার্সদের এই যে সমস্যাগুলো এর সাথে আপনি যুক্ত, আপনি জানেন সমস্যাগুলো, আপনি এদের আন্দোলনের ব্যাপারেও সহানুভূতিশীল আমরা জানি। তা আপনি কি বলবেন যে এদের আন্দোলনটা কতটুকু যৌক্তিক বা
আসলে বিষয়টা কিভাবে সমাধান হতে পারে? ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে আপনার এরা তো সবাই আমাদের পেশাজীবী, আসলে আমরা বলি যে চিকিৎসা পেশাজীবীর মধ্যে নার্সরাও যে অন্যতম, চিকিৎসকরা, নার্স, টেকনোলজিস্ট, এভরিবডি, মানে যারা কাজ করছে আর কি চিকিৎসা পেশায়। সেহেতু যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে যে অবশ্যই যে চিকিৎসা পেশার উন্নয়নের কথা যদি আমরা বলি, তাহলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের এখানে অ্যাক্টিভ রোল প্লে করা বাঞ্ছনীয়। সেই জায়গা থেকে আমরা আসলে চেষ্টা করি। বিষয়টা হচ্ছে যে আপনার যে জনাব ফারুকের বক্তব্য থেকে আপনি ইতিমধ্যে বা দর্শক শ্রোতারা জেনেছেন যে প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনার হচ্ছে যে যখন 2001 মেয়াদে যখন ছিলেন, তখন তিনি কিন্তু যে 4000-এর ঊর্ধ্বে নিয়োগ এবং পদও সৃষ্টি করেছিলেন, প্রায় 4300 এরকম, আমার এক্সাক্ট ফিগার মনে নেই। তো পদ সৃষ্টি করেছিলেন এবং পরবর্তী সময়ে যে 2010-এ প্রায় 18,000 মতো নার্স এবং 2013-তে 4,000 নার্স নিয়োগ দিয়েছেন। এবং যে আপনার ইতিমধ্যে 10,000 নার্সের পদ সৃষ্টি করা হয়েছে, কিন্তু এটা প্রক্রিয়াধীন নেই, এটা সৃষ্টি হয়ে গেছে। এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে কোথায়? বিষয়টা হচ্ছে যে জননেত্রী শেখ হাসিনা এই যে আমাদের দেশের যে নার্সিং সেক্টরটা, তাদের সামাজিক মর্যাদা এবং তাদের এই পেশার মধ্যে আত্মনিয়োগের জন্য স্বপ্রণোদিত হয়ে, কোনো আন্দোলন বা কোনো আপনার দাবির মুখে না, স্বপ্রণোদিত হয়ে আপনার এই নার্স সেক্টরটাকে যেভাবে বঙ্গবন্ধু স্বাধীনতা উত্তর চিকিৎসকদেরকে 2য় শ্রেণী থেকে 1ম শ্রেণীতে উন্নীত করেছিলেন, ঠিক একইভাবে জননেত্রী শেখ হাসিনা 2011-র 12ই মে আপনার এই সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নার্সদেরকে 3য় শ্রেণী থেকে 2য় শ্রেণীতে উন্নীত করলেন। এখন হচ্ছে যে এই যে স্বাধীনতার পর থেকে বঙ্গবন্ধুর সময় ফারুক বলল যে ব্যাট এবং মেধা ভিত্তিক নিয়োগ হয়ে আসছে। এখন আপনার হচ্ছে যে কেন হবে না এই জায়গাটা? এখন হচ্ছে যে রাষ্ট্র, সরকার তো আইন দ্বারা পরিচালিত হয়, সরকারি চাকুরি বিধি দ্বারা পরিচালিত হয়। যখন 3য় শ্রেণী ছিল, তখন এখানে আপনার তাদের কোনো সুনির্দিষ্ট নিয়োগ বিধি আসলে ওরকম ছিল না। 4টা আপনার হচ্ছে নিয়োগ বিধি ছিল এবং বিভিন্ন প্রতিষ্ঠান এই নিয়োগগুলো দান করত। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে 2003 এবং 2004 সময়কালে, যে তৎকালীন বিএনপি সরকারের সময় 2000 নার্সের নিয়োগ দেওয়া হয়েছিল একটি, যে ওদের যে সিনিয়র স্টাফ নার্স হিসাবে নিয়োগ দেওয়া হয়, এখনো দেওয়া হচ্ছে, সেখানে স্টাফ নার্স হিসাবে নিয়োগ দেওয়া হলো। কেন দেওয়া হলো, কি হলো, এখানেও একটা জটিলতা তৈরি হচ্ছে। আচ্ছা যাই হোক, ওটা তো অন্য বিষয়। তো এখন হচ্ছে যে আপনার মোট 25,000 পদ, খুব বেশি 25,000 পদ আছে, তার মধ্যে 21,000 কর্মরত আছেন আর প্রায় 4,000 মতো পদ খালি আছে, মানে 3,761টা, আর 21,000 সামথিং যে আপনার আছে, মানে 25,000-এর মধ্যে, আর 10,000 পদ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি হচ্ছে যে 2য় শ্রেণীতে উন্নীত করা হয়েছে। এখন যে আপনার এই 2য় শ্রেণীতে উন্নীত করার কারণে কিন্তু আজকে এই সমস্যাটা বা জটিলতাটা তৈরি হচ্ছে। যদি তারা 3য় শ্রেণীতে থাকতেন, তাহলে কিন্তু এই জটিলতা তৈরি হতো না, তাহলে কিন্তু ব্যাচ ভিত্তিক, মেধা ভিত্তিক তাদেরকে দেওয়া যেত। যেহেতু আপনার
দ্বিতীয় শ্রেণী হয়ে গেছে, দ্বিতীয় শ্রেণী গেজেটেড হোক আর নন গেজেটেড হোক, দ্যাট মাস্ট বি যে অ্যাপয়েন্টেড থ্রু দ্য রিকমেন্ডেশন অফ পাবলিক সার্ভিস কমিশন। এটা হলো যে আমাদের যে আপনার একদম মানে কনস্টিটিউশনাল ম্যাটার। এখন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনকে বাইপাস করে আপনি দ্বিতীয় শ্রেণীর নিয়োগ গেজেটেড হোক নন গেজেটেড হোক দেওয়ার কোনো অবকাশ নাই। এখানে হচ্ছে যে সরকারের হাত বা মন্ত্রণালয়ের হাত শৃঙ্খলিত, অতএব তাদের যে নিয়োগই হোক যে প্রক্রিয়াই হোক সেটা থ্রু দ্য পাবলিক সার্ভিস কমিশন হইতে হবে। এখন পাবলিক সার্ভিস কমিশনেরও আবার রুলস রেগুলেশন আছে, এস্টাবলিশমেন্টের রুলস রেগুলেশন আছে যে এই নিয়োগ পদ্ধতিটা কি হবে। সেটা তো আপনারা দেখেন যে পাবলিক সার্ভিস কমিশনে বিসিএস কিভাবে নিয়োগ হয়, ক্যাডার নন ক্যাডার বোথ যে একই সিস্টেমে নিয়োগ হয়। এখন এদের ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশন বলতে চাচ্ছে যে তারা একটা রিটার্ন দেবে যে 100 মার্কের, আর 100 মার্কের একটা ভাইবা দিবে। যে অন্যান্য বিসিএস এ যেমন 3টা স্তরে রিটার্ন হয়, 1300 নম্বরের রিটার্ন হয়, 200 নম্বরের রিটার্ন হয়, তারপর 200 নম্বরের ভাইবা হয়, সেরকম না করে শুধুমাত্র একটা 100 নম্বরের রিটার্ন, 100 নম্বরের ভাইবা। এখন যে আপনার এই যে মানে আইনের বা মানে আপনার চাকুরি বিধির যে শৃঙ্খল, এই শৃঙ্খল থেকে কিন্তু মুক্ত হবার ক্ষমতা আসলে আপনার কারো নেই। এখন হচ্ছে যে কিন্তু যে ওরা বলতে যাচ্ছে আমরা যখন তৃতীয় শ্রেণী ছিলাম তখন যেভাবে নিয়ে গেছে এখন সেভাবেই হতে হবে, কিন্তু এটা তো আর পারা যাচ্ছে না। তাহলে কি হবে? তারা যে বলছে যে আলোচনা হয় নাই, আলোচনা কেউ করে নাই, আমি তো বারবার করেছি। যেটা হচ্ছে যে এখানে আপনার দৃষ্টান্ত আছে যে স্পেশাল বিসিএস, যেমন আপনার 83-86-তে হয়েছিল, যেমন আমাদের চিকিৎসকদের ক্ষেত্রেও হয়েছে স্পেশাল বিসিএস। সেখানে একটা শুধুমাত্র ভাইবা নিয়ে একবার হয়েছে, আরেকবার হয়েছে যে একটা সাধারণ যে আপনার ওই 200 মার্কের রিটার্ন আর একটা ভাইবা নিয়ে হয়েছে। তাহলে এখানে একটা স্পেশাল বিসিএস তাদের জন্য অ্যারেঞ্জ করা যেতে পারে, বা পাবলিক সার্ভিস কমিশনকে রিকোয়েস্ট করা যেতে পারে যে এখানে বিধানও আছে যে পাবলিক সার্ভিস কমিশন যদি মনে করে সরকার যদি তাদের সাথে আলোচনায় আসে তাহলে শুধুমাত্র একটা ভাইবা নিয়ে আপনার হচ্ছে নিয়োগ দেওয়া যেতে পারে। কিন্তু যে এইখানে তো আবার কারোর পক্ষে নিশ্চয়তা দেওয়া সম্ভব না যে আমি 100 জন ইন্টারভিউ দিয়ে 100 জনেরই চাকরি হবে, এই নিশ্চয়তা তো কেউ দিতে পারবে না। সরকারও পারবে না, রাষ্ট্রপ্রধানও পারবেন না, সরকার প্রধানও পারবেন না। তাহলে হচ্ছে যে এই যে আপনার কন্ট্রাডিক্টরি যে সিচুয়েশন, এই কন্ট্রাডিক্টরি সিচুয়েশন তো আসলে আপনার আলোচনা সাপেক্ষে এটাকে মিটাইতে হবে। তো এই জায়গাটাই হচ্ছে যে আপনার ওরা রিজিড হয়ে আছে, কিন্তু আবার সরকারও শৃঙ্খলিত, মন্ত্রণালয় শৃঙ্খলিত, পাবলিক সার্ভিস কমিশন শৃঙ্খলিত দেশের রাষ্ট্রের আইন দ্বারা। বুঝতে পারছি, এখানেই হচ্ছে যে সমস্যা। বুঝতে পারছি। আমি দুটি প্রশ্ন শুধু আপনাকে করতে চাই। একটি হচ্ছে যে 2011 সালে তাদের পদটাকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়েছে, এরপর থেকে আর কোনো নিয়োগ হয়নি। তারপর একটা নিয়োগ হয়েছে, তো সেটা কিভাবে হয়েছে? সেটা হচ্ছে যে আপনার তাদের ব্যাচ ভিত্তিকই হয়েছে। তাহলে সেটা যদি হয় না 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 না, এইখানে মজার ব্যাপার আছে। মজার ব্যাপারটা হচ্ছে যে আপনারা, আমি একটু বলি, একটা সময় লেগে যাবে, সংক্ষেপে বলছি যে এই যে যারা যে আপনার 4100 নিয়োগ হয়েছে, এই নিয়োগ যে আপনার পাবলিক সার্ভিস কমিশন কোনোদিন আপনার নিয়মিত করবে, এনকোয়ারি করবে, এই নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারছে না। তারা কিন্তু একদম ঝুলন্ত অবস্থায় আছে। আচ্ছা। এবং পাবলিক সার্ভিস কমিশন ডিড নট এগ্রি উইথ দিস অ্যাপয়েন্টমেন্ট, বাট সামহাউ অর আদার যে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয় এই ভুলটা করে ফেলছে। ধরেন আমিও করে ফেলছি, ধরেন যে আমিও করে ফেলছি এই ভুলটা, বা আমার নলেজে ছিল না যে দে ডিড নট এগ্রি, বাট আমি পরে জানতে পারছি পাবলিক সার্ভিস কমিশনের কাছ থেকে যে তারা এগ্রি করে নাই। বুঝতে পারছি। এখন হচ্ছে যে তারাও যে আপনার ঝুলে যাবে। আর হচ্ছে যে তখন তো কেবল আপনার দ্বিতীয় শ্রেণী হয়েছে,
তখনও কারোর কাছে বিষয়টা এত ক্লিয়ার ছিল না। আরেকটি প্রশ্ন আমি আপনাকে করবো, সেটা হচ্ছে আপনি বললেন যে এখন 21,000-এর মতো নিয়োগ হয়ে গেছে আর 4,000-এর মতো আছে। হ্যাঁ, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিলেন 10,000, 10,000 পদ সৃষ্টি হয়ে গেছে। পদ সৃষ্টি হলে হ্যাঁ, তারপর তার নিয়োগ হয়নি না। তাহলে তাদেরকে আমি নিজেই বলেছি এটা হচ্ছে যে সৃষ্টি করার সময় আপনার যে সরকার, যে ফাইন্যান্স মিনিস্ট্রি তো আসলে এটা করে, তারা বলছে যে 2 ফিসক্যাল ইয়ারে এটাকে ভাগ করা হবে। আচ্ছা, আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি মন্ত্রণালয়কে যে ঠিক আছে, তোমরা মেজরিটি 7,000 তোমরা এই ফিসক্যাল ইয়ারে দাও, 3,000 পরবর্তী ফিসক্যাল ইয়ারে দাও। তারা কিন্তু তাতেও রাজি। আচ্ছা, যে ঠিক আছে, তাহলে আমরা এই যে আপনার 7,000, 3,061 আর হলো 100, দ্যাট ইজ যে 700, মানে 10,761টা তারা এখনই নিয়োগ দিবে। আচ্ছা, তার মানে এই যে 3,618টার জন্য যে 3,661, আর হচ্ছে যে আপনার ওই অ্যাসিস্ট্যান্ট নার্স আছে যেগুলো, সেগুলো নিয়োগ আর হচ্ছে যে আপনার এই না, আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এটা হচ্ছে যে আমি সেটাও বলেছি যে 3,661টা অ্যাডভার্টাইজমেন্ট হইলে যে 361টাই নিতে হবে তা না। জনপ্রশাসন থেকে যদি একটা চিঠি দিয়ে দেয় খালি যে এই বিজ্ঞপ্তিতে আরো যে 7,000 নার্স নিয়োগের সুপারিশ করো, তখন তারা কিন্তু ওই 10,000 করবে। কারণ চিকিৎসকদের ব্যাপারে এরকম ভাবে হয়েছে। ধন্যবাদ। মিশু আপা, আপনার কাছে আসবো, তার আগে একজন দর্শক মনে আছেন। দর্শক কি আছেন এখনো? প্রিয় দর্শক, আপনি পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আমি আবুল কালাম, যাত্রাবাড়ি থেকে বলছি। বলুন। আমি মহাসচিব স্যারের কাছে প্রশ্ন করতে চাই। মহাসচিব স্যার কিছুদিন আগে একটা কথা বলছে যে যদি কোনো সেকেন্ড ক্লাস হয় সেটা সরাসরি পিএসসি আন্ডারে চলে যায়। আমি মানলাম পিএসসি আন্ডারে চলে যায়, ঠিক আছে, কিন্তু 2006 সাল থেকে অদ্যাবধি 2016 সাল পর্যন্ত মেয়েরা পাস করে বসে আছে, ছেলেরা পাস করে বসে আছে। তাদেরকে কোনো এরকম ভাবে রুল করা হয় নাই যে তোমরা আগামী থেকে পিএসসি আন্ডারে পরীক্ষা দিতে হবে। হঠাৎ করে এখন তারা পিএসসিতে নিয়ে নিল, এটা তো কোনো নিয়ম হতে পারে না স্যার। বুঝতে পারছি আপনার প্রশ্নটা, বুঝতে পারছি। উনি যেটা বলছেন যে যারা ইতিমধ্যে পাস করে বসে আছেন, যেহেতু ব্যাচ ভিত্তিক নিয়োগ হচ্ছে, তারা অপেক্ষা করছেন কবে তার ব্যাচ আসবে, সুতরাং তাদের বয়সও হয়ে গেছে। হ্যাঁ, এখন পিএসসি তো নিতে গেলে যে 36 বছর কি কাউন্ট করা হবে? হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার রিক্রুটমেন্ট রুলের মানে এখানে অনেক ফ্যালাসি আছে, যে এদের কিন্তু এখনো ডেফিনিট কোনো রিক্রুটমেন্ট রুল নাই। মানে আমি একটা জিনিস যেটা জানতে চাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী যে তাদের বয়সটা শিথিল করেছে 36 বছর, আমরা আবার একটু মিশু আপার কাছে আসি, মিশু আপার কাছে আসা হয়নি। আপনি কি বলেন? সব আমরা শুনলাম, নিয়ম নীতিও শুনলাম, ওনাদের দাবি দেওয়া শুনলাম, সবগুলোই আমাদের একটা মানবিক দৃষ্টিভঙ্গিও থাকতে হবে এর মধ্যে এই সমস্যাটা সমাধানের জন্য। নিয়ম নীতির মধ্যেই যেন মানবিকভাবে সমস্যাটার সমাধান হয়। কারণ এই নার্সরা কিন্তু বসে আছেন অনেক বছর ধরে, বেকার বসে আছেন, অপেক্ষা করছেন যে কবে তাদের নিয়োগ হবে ব্যাচ ভিত্তিক। তো এখন পড়ে গেছেন একটা পরীক্ষার মধ্যে, আপনি কি বলবেন? জি, ধন্যবাদ প্রসাদ ভাই। আমরা বাংলাদেশের মানুষ, আমরা আমাদের সাহিত্য দেখেছি, আমরা আমাদের সমস্ত শিল্প সাহিত্যের কবিতাও আমরা দেখেছি যে নার্সদের ভূমিকার কথা অনেক করে কিন্তু বলা হয়। তার মানে হচ্ছে যে এইটা বিশেষজ্ঞরাও বলেন, এমনকি ডাক্তাররাও বলেন যে আসলে চিকিৎসার ক্ষেত্রে দেখা যাচ্ছে চিকিৎসাটা যে এরকম খুবই গুরুত্বপূর্ণ, আবার নার্সিংটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে একজন খুব মারাত্মক রোগীকে সারিয়ে তুলবার জন্য নার্সিংটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে এই বিষয়গুলো আমাদের স্বাস্থ্য খাত নিয়ে আমরা যখন চিন্তা করি তখন এই বিষয়গুলো কিন্তু খুব সিরিয়াসলি আসলে চিন্তা করা দরকার। আমরা দেখছি যে এখানে 95% হচ্ছে নারী নার্স। এখানে ডক্টর ইকবাল কয়েকটা কথা বলেছেন, যেমন আমি আপনাকে আমার একটা পার্সোনাল অভিজ্ঞতার কথা বলি। আমি 2011-তে আমি যখন গ্রেফতার অবস্থায় আছি তখন ঢাকা মেডিকেলে ছিলাম। আমি ঢাকা মেডিকেলে অসুস্থ ছিলাম, যার জন্য ছিলাম 2011-তে। সেই সময় একদিন দেখি যে নার্সরা খুব মিষ্টি খাওয়াখাওয়ি করছেন এবং প্রচন্ড উল্লসিত। আমি বললাম কি ব্যাপার আপা, আপনাদের কি হয়েছে? ওরা বললো যে আপা আজকে খুব ভালো একটা বিষয়, আজকে খুব ভালো একটা সংবাদ আমাদের, সেটা হলো যে আমরা এতদিন তৃতীয় শ্রেণীতে ছিলাম, আমরা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয়েছি।
আমি দেখেছি সেখানে তাদের সিনিয়র স্টাফ নার্সরা কি পরিমাণ খুশি আসলে এটা। এখন আজকে এবং এমনকি ডাক্তাররা ছিলেন দ্বিতীয় শ্রেণীতে, ওনাদেরকে প্রথম শ্রেণীতে উন্নীত করা হয়েছে। আমার তো মনে হয় না যে এটা আসলে কোনো সমস্যা। ইকবাল ভাই যে কথাটা বললেন যে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার ফলে তাদের একটা সমস্যা হয়েছে, এটাকে কিন্তু এটা খুব অগ্রহণযোগ্য একটা কথা এবং খুব নিষ্ঠুর শোনাচ্ছে কথাটা। আসলে আমি ইন্টারাক্ট না করে যদি প্লিজ আমাকে একটু বলছিলেন, তাহলে ধরুন যে ওনারাও তো বলতে পারে যে ডাক্তারদেরকে তাহলে দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত করেছে, কিন্তু এখানে সমস্যাটা হয়েছে যে আগে যেটা হয়েছে, যেমন ধরুন যে তারা 2011 সালে, যেটা আমি বললাম যে আমি নিজেই প্রত্যক্ষদর্শী, দেখলাম যে ওনাদেরকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলো, তারা প্রচন্ড উল্লসিত আনন্দিত বৃষ্টি খাওয়াখি করছেন এরকম। এর পরবর্তীতে 2013-তে, যেটা আপনিও প্রশ্ন করেছিলেন, 2013-তে কিন্তু একটা ব্যাচ অলরেডি একটা ব্যাচ ভিত্তিক কিন্তু নেওয়া হয়েছে, একটা নেওয়া হয়েছে 2013-তে নেওয়া হয়েছে। তাহলে এখন আজকে যদি তাদেরকে কেন ব্যাচ ভিত্তিক নিতে পারবে না, ব্যাচ ভিত্তিক কথাটা আমি একটা কথা বলি, যেমন ধরুন যে উনি নিয়মের কথা বলেছেন, উনি এই কথা বলেছেন, আইনের কথা বলেছেন, রাইট, আর আইনের কথা বলেছেন এবং বলছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় ধরেন যে এটা ভুলটা করেছে। কতগুলো বিষয় কিন্তু মুর্শিদের শুরুতে আপনি বলেছিলেন যে মানবিকভাবে দেখতে হবে। আমি তো সত্যি মনে করি যে অনেকগুলো বিষয় আমাদেরকে মানবিকভাবে দেখলে কিন্তু এগুলো আসলে সর্ট আউট করা যায়। এখন ধরুন যে আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে আপনি ডাক্তার হয়ে বলছেন এবং আপনি ডিএমএর মহাসচিব, খুব দায়িত্ববান একজন মানুষ, খুব দায়িত্বশীল পদে আপনি আছেন, অনেকদিন ধরে আপনাকে চিনি, আপনার বিভিন্ন কথাবার্তা শুনি। স্বাস্থ্য মন্ত্রণালয় যে ভুলটা করেছে, আজকে হাজার হাজার এই নার্সরা সেটার জন্য সাফার করবেন। তাহলে আপনি যেটা বলেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভুল, আমি শেষ করি কথাটা, আমি শেষ করি কথাটা, আমি বুঝতে পারবো না তো। অনেকগুলো বিষয় আমি একটু আপনি এটা বলেছেন কোন রাষ্ট্রমায় আপনি যে এই কথাটা বললেন, এটাও কিন্তু কথাটা খুব ভালো শোনায় না। যেমন ধরুন যে একটা ডিপ্লোমা অ্যাসোসিয়েশন তারা আন্দোলন করছেন এবং বেসিক আপনি যে কথাটা বললেন, তার মানে ওনারা যে দুইটা নার্স অ্যাসোসিয়েশন ওনারা যে আন্দোলনটা করছেন সেটা তো আমাদের জানা, তাই না? পত্র পত্রিকায় এসছে, তারপরে ওই দিন তারা আন্দোলন করতে গিয়ে তারা এগুলো সংক্ষেপ করতে হবে আমাদের। আচ্ছা, আমি আসলে যে কথাটা বলতে চাই, আমরা একজন গণতান্ত্রিক মানুষ হিসেবে, একজন নারী হিসেবে আমি যে কথাটা বলতে চাই, এই সমস্যাটা সমাধান হওয়া দরকার। আমাদের দিক থেকে আমরা মনে করি তাদের যে দাবিটা তারা করেছেন এটার একটা ন্যায্যতা আছে। আমি মনে করি যে এইবার আপনারা যে স্বাস্থ্য মন্ত্রণালয় যে ভুলটা করেছে বা ইকবাল ভাই যে কথাটা বললেন, এইটার দায় কিন্তু আমি শেষ করেছি, 1 মিনিট একটু শেষ করছি। তো যার জন্য আমার মনে হয় যে আজকে ডিপ্লোমা নার্স অ্যাসোসিয়েশন এখানে যারা আছেন, বলছেন যে 10,000 প্রধানমন্ত্রী যেটা ঘোষণা দিয়েছিলেন 2014 সালে, সেটা প্রসেসে আছে, কিন্তু আমরা হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু দেখছি যে এখনো সিনিয়র স্টাফ নার্সদের অনেকে বোধহয় 6,000 না 3,000 আপনাদের এখনো পর্যন্ত বেকার আছে, 21,000 মতো বেকার আছে। তাহলে আজকে আমি তো মনে করি যে এইগুলোকে ব্যাচ ভিত্তিক এবং মেধা ভিত্তিতে এই এখন যে বেকারটা আছে তাদেরকে নেওয়া হোক, এর পরবর্তীতে আবার মনে সেটা ইন্ট্রোডিউস করেন। এটা একটা বিপাকে পরিচালনা। ধন্যবাদ। না, আমরা একটা ফারুক আপনার কাছে আসবো, কিন্তু সমস্যাটা একটা বুঝতে পারলাম, যেটা যে ইকবাল ভাই যেটা বললেন সেটা খুবই লজিক্যাল, যে দ্বিতীয় শ্রেণীর হওয়াতে পিএসসির মাধ্যমে আসতে হবে, এই সমস্যাটা হয়েছে। এবং আপনাদের যে দাবিটা আরেকটা আছে যে 10,000 প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, সেটাও কিন্তু উনি বললেন যে সেটাও হয়ে গেছে, সেটা ক্রমান্বয়ে সেগুলো নিয়োগ দেওয়া হবে। তাহলে তো দেখা যাচ্ছে যে ভালো অ্যামাউন্টে একটা নিয়োগ দেওয়া হবে, এবং যেটা হবে যে এই যে আপনাদের হয়তো পিএসসির মাধ্যমে আসার ফলে আপনাদের পরীক্ষা দিয়ে আসতে হবে, এই তো, এবং সেই পরীক্ষাটাও যেটা ইকবাল ভাই বললেন যে একটা খুবই বিশেষ ইয়ে করা যেতে পারে, এবং সেখানে শুধুমাত্র ভাইবা ভিত্তিতে হতে পারে। এবং হলে তো আপনাদের যারা বেকার আছেন নার্স, তাদের মধ্যে নিয়োগ হবে, নার্সের পদে তো আর অন্য কেউ যাবে না, তাই না? তাহলে সমস্যা কি? স্যার কয়েকটা কথা বলছেন, আমি স্যারের সাথে একটু প্রশ্ন করবো। জি বলেন। একটা কথা স্যার বলছেন যে কোন নিয়োগ বিধি ছিল না আমাদের 1979-তে, মানে 4টা নিয়োগ ছিল, 4টা নিয়োগ বিধি ছিল, 4টা নিয়োগ বিধি থাকার কারণে, এবং 4টা নিয়োগ সংস্থা ছিল। স্বাগত বলছেন এখনো আমাদের কিন্তু নিয়োগ বিধি হয় নাই।
মন্ত্রণালয় সদ্যই একটা কিছুদিন আগে প্রস্তাবিত নিয়োগ দিয়েছে। প্রস্তাবিত তাদের মঙ্গল একটা নিয়োগ বিধি করেছে। আর এটা কোনো জায়গায় এখানে এই কথা বললে তোমার মন্ত্রণালয় তো ঘোরতর ভাবে তারা অফেন্ডেড হবে যে মন্ত্রণালয় শুধু করে না, এটা তো জনপ্রশাসন মন্ত্রণালয়। হ্যাঁ, প্রশাসন তাহলে যদি এখন বলো যে মন গড়া করছে, হ্যাঁ তারা করছে, নিয়োগ বিধি করছে, সেটার মধ্যে তোমাদের হয়তো ভুল ভ্রান্তি থাকতে পারে। আপনাদের সাথে আলোচনা করে করা হয়। হ্যাঁ। না স্যার, এটা আপনাদের সাথে আলোচনা করে কোনো আলোচনা করা হয় না। তৃতীয় শ্রেণী থেকে আমরা দ্বিতীয় শ্রেণী হয়েছি, জি যে কারণে আমাদের রাজনীতি একটু দেওয়া যেতেছে না। স্যার হয়তো বলে গেছেন যে তৃতীয় শ্রেণীতে দ্বিতীয় শ্রেণীতে যাওয়ার পরে 41 মাস নিয়োগ হয়েছে। সে সময় আমি অ্যাপ্লিকেশন করেছি, আমি নিজেই অ্যাপ্লিকেশন করেছি, আমাকে সুযোগ দেওয়া হয়নি। বলা হয়েছে পরবর্তীতে এভাবেই নেওয়া হবে, সেটা আমি বাদ দিলাম। এই যে বিজ্ঞপ্তি আসছে, আমি যখন তৃতীয় শ্রেণীতে ছিলাম তখনও কোনো একটা, আমি বলবো বাণিজ্যিক মহল, এই নার্সিং সেক্টর বাংলাদেশে একমাত্র এই নার্সিং সেক্টরটাই নিয়োগে কোনো বাণিজ্য হয় না। আর প্রত্যেকটা সেক্টরে মোটামুটি আমরা যেটা জানি বা দেখছি যে বাণিজ্য হচ্ছে। এই সেক্টরটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু এই নারী প্রত্যাশিত এই অধ্যুষিত এই প্রফেশনটাকেই শুধু বাণিজ্যের হাত থেকে একটু হয়তো বাঁচাতে পেরেছেন, ওনার স্বইচ্ছা হয়েছে। আমি অবশ্যই শুধু ওনার কাছেই নয়, সারা বাংলাদেশের নারী জাতি এটার জন্য কৃতজ্ঞ থাকবে এবং আছে। সেটা আজকে ওই 2000 স্যারের যেটা বললেন যে 1999-2000 মাননীয় প্রধানমন্ত্রী তখন 4000 নার্স নিয়োগ দিয়েছেন এবং 2010-এও দিচ্ছেন 1800, স্যার বলছেন 18,000, ওটা 1800 হবে, 1800 এবং 2013-তে দিচ্ছে। এই যে নিয়োগগুলো হচ্ছে প্রত্যেকটাই বাণিজ্যের নিয়োগ। আমি অ্যাপ্লিকেশন করে আপনাদের আশঙ্কা আছে আমার মাধ্যমে গেলে অবশ্যই বাণিজ্য শুরু হবে এবং এই প্রফেশন আর এরকম সম্মানজনক ভাবে থাকবে না। এটা একটা। আর দ্বিতীয় প্রশ্ন, যদি গতানুগতিক ভাবে আপনি দেখছেন স্বাধীনতার পক্ষে যতগুলো নার্স নিয়োগ পেয়ে আসছে প্রত্যেকটা নার্স ব্যাচ ভিত্তিক হয়েছে। আজকে হঠাৎ করে আমি যখন প্রত্যেকটা আন্দোলনে আমি কিন্তু কথা বলেছি, গিয়েছি, আমি স্বাস্থ্য মন্ত্রণালয় প্রত্যেকটা দপ্তরে দিয়েছি, কথা বলেছি, ওদের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আমাকে কখনোই বলা হয়নি সরাসরি যে এইভাবে আর হবে না। আমরা দেখতেছি, কথা হচ্ছে আমরা দেখতেছি কিভাবে আপনাকে সবাইকে নেওয়া যায়, কিভাবে সবাইকে ইনভলভ করা যায়। আমরা নার্স দরকার, প্রচুর নার্স দরকার, আমরা কাকে বাদ দেবো, এরকম কথাবার্তা আমার সাথে হয়েছে। কিন্তু হঠাৎ করে আজকে 3000 মানে 3616টি পদে নিয়োগ দিয়েছেন এবং পরীক্ষা 2 ধাপে পরীক্ষার মাধ্যমে। এখন আমি যে 2006 থেকে আজকে 16 পর্যন্ত অপেক্ষা করতেছি, আজকে আমার 10টা বছর চলে গেল এবং আমার সময় যেটা নিয়োগ দিল বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিয়োগ দিয়েছেন এবং 2টাই বাজেট দিয়েছেন। তাহলে আমি এই 2টার সঙ্গে আমার এই 2টা নিয়ে আমি চাইলাম না, আমার অধিকার কি ক্ষুণ্ণ করা হয় নাই? তো আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাজেট নিয়োগ দিয়েছেন এবং আমাদের এই বর্তমান নিয়োগটাও এটা পসিবল। জাস্ট আমার যেটা মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীকে হয়তো কোনো একটা না হয় জুন মিলানো হচ্ছে। আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের এই বিষয়টা জানেন যে আজকে রাস্তায় ঘুমায়, রাস্তায় নয় খাচ্ছে, আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আমাদের দাবি বাস্তবায়ন করবেন। আরেকটা বিষয় আমি যেটা বলবো স্যার, আলোচনায় অবশ্যই সমাধান হবে সবকিছু, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু বর্তমান সরকারের আমি স্বাস্থ্যমন্ত্রী আমাদেরকে বলবো, আমরা এতগুলো আন্দোলন করছি, আমাকে একবারের জন্য আমরা নার্স হিসেবে আজকে রাস্তায় আমরা আপনার দেখুন স্যার প্রেস করে রাস্তায় 7 দিন চলে, আমার 7 দিন আজকে মেয়েরা ঘুমায়, আমি নিজস্ব সেখানে ঘুমাই, কিন্তু আমাকে কেন আজ পর্যন্ত ডেকে বলা হলো না কি সমস্যা নার্সদের, কেন এরকম হচ্ছে? আচ্ছা, ধন্যবাদ। আপনার বক্তব্যটা বুঝলাম। এখন আমি জানি না ইকবাল ভাই, আপনি তো খুব জোরালো ভাবেই বললেন যে আসলে এটা সম্ভব না, মানে নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী যে মানবিক কথা মিশু আপা বলেছেন, আপনি বলেছেন, ফারুকও বলেছেন। দেখেন যে এইটাতে মানবিক কারণেই কিন্তু যে নিয়ম হচ্ছে 3 স্তরে পরীক্ষা হওয়া, ঠিক আছে, কিন্তু পাবলিক সার্ভিস কমিশন এগ্রি করে নাই। কিন্তু আপনার হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় চেয়েছিল যে শুধুমাত্র একটা মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় যাওয়ার জন্য। শরীরে গিয়েছিলেন
মিটিং করার জন্য। সেখানে পাবলিক সার্ভিস কমিশন ডিড নট এগ্রি। তারা বলছে ঠিক আছে সবাই 3 স্তরে পরীক্ষা দেয়, ওরা 2 স্তরে পরীক্ষা দিবে, ঠিক আছে। আচ্ছা, আমি কিন্তু তাদেরকে অফার করছি যে দেখো, আমি বলছি এইভাবে, তোমরা যদি রাজি থাকো যে শুধুমাত্র ভাইবা দিয়ে তোমরা শুধুমাত্র ভাইবা পরীক্ষা দিয়ে তোমাদের নিয়োগ প্রক্রিয়ায় যদি তোমরা রাজি থাকো, আমি সরকারকে বোঝানোর চেষ্টা করব। আমি আমার যুক্তি দিয়ে বা উদাহরণ দিয়ে যেভাবে হোক আমি বোঝানোর চেষ্টা করব। এখন হচ্ছে যে প্রবলেম হয়ে গেছে অন্য জায়গায়। প্রবলেম হয়ে গেছে ওরা 100% নিশ্চয়তা চায় চাকরির, কিন্তু 100% নিশ্চয়তাটা যখনই পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ভাইবা হোক, ঠিক আছে, বা যাই হোক, আপনার এই 100% নিশ্চয়তাটা কেউ দিতে পারবে না। যে 100% করবে তাদেরকেই চাকরি না, সেটা তো হবে না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে যারাই পরীক্ষা দেবে তারাই তো মানে নার্স, নার্সিং, মানে যারা ওইখানে চাকরি পাবে, বাইরে তো পাবে, হয়তো এই ব্যাচের পাবে না, ও পরের ব্যাচের একজন পেয়ে যাবে, এরকম হতে পারে। আরেকটা দেখেন যে আপনার দেখেন যে ছেলেপেলেদের নিয়ে মুশকিল কি। এখন ও বললো যে এই যে বাণিজ্যিকরণ হচ্ছে, এখন পাবলিক সার্ভিস কমিশন হলো পরীক্ষা নিবে। এখন এখানে 30টা ক্যাডারের চাকরি পাবলিক সার্ভিস কমিশন সুপারিশ করে, তাহলে কি পাবলিক সার্ভিস কমিশন এই 30টা ক্যাডারে এর আপনার নিয়োগ বাণিজ্য করে? ধন্যবাদ। আমি ইকবাল ভাই একটা কথা শুধু বলবো, আমরা জানি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী আদর্শ হচ্ছে যে একজন ডাক্তার 3 জন নার্স থাকবে, 5 জন প্যারামেডিক। হ্যাঁ, আমাদের দেশে তো সেটা নাই, আমাদের দেশে অর্ধেক পায় নার্স ডাক্তারের তুলনায়। এখানে এই কথাটা, এই যে এত নার্স আমাদের দরকার, এই কথাটা আমি অনেকবার মিডিয়া বলেছি যে আপনার হচ্ছে যে আমাদের দরকার হচ্ছে নার্সিং ইনস্টিটিউট করা, নার্সিং পেশায় আরো সংখ্যা বাড়ানো। আর পাশাপাশি আরেকটা জিনিস, যে সরকার তো পদ সৃষ্টি করে যাচ্ছে, কিন্তু জননেত্রী শেখ হাসিনা আগের টার্মে প্রায় 4500 পদ সৃষ্টি করেছিলেন, এই টার্মে আপনার 10,000 পদ সৃষ্টি করলেন, হয়তো তিনি আরো পদ সৃষ্টি করবেন, কারণ উনি আমরা আসলে আমাদের সময় কম, আমরা আসলে আমাদের আরো অনেক নার্স দরকার। হ্যাঁ, সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী যদি আরো 10,000 নার্স নিয়োগ দেওয়া হবে বলে এই ঘোষণা দেন, আমার মনে হয় ওনারা 21,000 বেকার আছেন, তাহলে সমস্যার একটা সহজ সমাধান হয়তো হয়ে যাবে। আমরা সেই আশায় থাকবো, সেই আশায় থাকবো। আর আসলে নার্স পেশাটা একটা অসাধারণ পেশা। আমি নিজে জানি, আমি গত বছর স্কয়ার হাসপাতালে ছিলাম, আমার বাইপাস সার্জারি হয়েছে, পোস্ট অপারেটিভ আমাকে এই কেয়ারটা নার্সটা নিয়েছেন, আমি সেটা আমার জীবনে ভুলবো না। সুতরাং এই মহৎ পেশার মানুষগুলো তাদের মানবিক অধিকার ফিরে পাবেন, এই প্রত্যাশা জানিয়ে আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আগামীতে আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি। পলিমাটির দেশ আমাদের বাংলাদেশ, মমতাময় মানুষ, স্নেহময় প্রকৃতি। কিন্তু অনেক সময় দৈনিক প্রকৃতি আঘাত হানে আমাদের নির্মাণে। ঘূর্ণিঝড়, ভূমিকম্পে আমরা হই ভীত, স্থাপনা হয় অরক্ষিত। তাই প্রয়োজন সুদৃঢ় ভিত্তি, চাই কার্যকর নির্মাণ সামগ্রী, চাই একটি শক্তিশালী স্টিল বার। শীতলপুর স্টিলের SASM আলট্রা স্ট্রং 500 TMT বার সবচাইতে শক্তিশালী এবং নিরাপদ স্টিল বার। এর হাই ডাক্টিলিটি আর ম্যাক্সিমাম বেন্ডাবিলিটি, উচ্চতাপ ও ভূমিকম্প সহনশীলতা যে কোনো দুর্যোগে নির্মাণকে রাখে সুরক্ষিত। আর এর অনন্য প্রপার্টি ব্যালেন্স এবং ওয়েল্ডেবিলিটি তৈরি করে সূক্ষ্ম আর মজবুত কাঠামো। SASM আলট্রা স্ট্রং 500 TMT বার, নিরাপদ স্থাপনা, সুদৃঢ় কাঠামো।
জনপদের নাম মেহেরপুর। এখানকার মানুষের উন্নয়ন দাবি বাস্তবায়নের কতদূর জানতে চান সময় সংবাদে 17 এলাকার সবগুলোকে সবাই আসুন ম্যাডাম প্লিজ বাবুর্চি চেনা যায় ঘ্রাণে খাঁটি ঘিয়ের মানে 100% খাঁটি দানাদার প্রাণ প্রিমিয়াম ঘি। প্রাণ প্রিমিয়াম ঘি, ঘ্রাণেই কাবু। এমনিতে তো আমরা জবল, কিন্তু এখন দেখতে আলাদা, কারণ ও ব্যবহার করে শুধুমাত্র একটি তেল আর আমি ট্যাবেন অয়েল। শুধুমাত্র একটি তেল চুলের হারিয়ে যাওয়া প্রোটিন ভিটামিন ফিরিয়ে দিতে পারে না, আর চুল হয়ে যায় ড্যামেজ। ইমামি 7 oils in 1 7টি তেল আর 7টি হার্বাল ওষুধ কমপ্লেক্সের সাথে এই তেল ড্যামেজ রিপেয়ার করে আর চুল হয় লম্বা, ঘন আর মজবুত। ইমামি 7 oils in 1 ড্যামেজ কন্ট্রোল হেয়ার অয়েল। পরিষ্কার তো আছে, কিন্তু 10-এ 10 না। আমার ডিটারজেন্ট থেকে বেশি পরিষ্কার ইম্পসিবল। চ্যালেঞ্জ ট্রাই করুন নতুন হার্পিক সেলেক্ট। এর ঘন ফর্মুলা ডিটারজেন্টের তুলনায় হলুদ দাগ পরিষ্কার করে 10 গুণ বেশি, আর আপনাকে দেয় এক পরিষ্কার ঝকঝকে টয়লেট। চ্যালেঞ্জ সিঙ্গার বৈশাখীর তুফান অফার। রেফ্রিজারেটরে পাচ্ছেন 7,500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট, এসিতে 6,700 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, এলইডি টিভিতে 20,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। এছাড়াও সিঙ্গার দিচ্ছে ন্যূনতম 15% ডাউন পেমেন্ট এবং 6 মাস পর্যন্ত 0 ইন্টারেস্ট সুবিধা। সিঙ্গার। বলো না, এইটা রহস্যটা কি দাদি? বিগেন স্পিডি আর অনেক অনেক ভালোবাসা। জাপানের নাম্বার 1 হেয়ার কালার ব্র্যান্ড বিস্ময়কর দিকে মাত্র 5 মিনিটে চুল কালো করে। বিগেন ফর জেনারেশন। পুরুষদের কড়া ত্বকের জন্য বিশেষভাবে তৈরি নতুন ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, যা দেয় বেশি স্কিন ময়শ্চারাইজেশন, বেশি ডার্ক স্পট রিডাকশন, বেশি সান প্রোটেকশন, বেশি সোয়েট কন্ট্রোল, আরো বেশি ফেয়ারনেস। বিশ্বের 1 নম্বর ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, কারণ পুরুষদের চাই বেশি। বাস টিকিটের দাম সব থেকে কম। সহজ.com। Inspired by happiness. এখানে হাটে কোথাও বাবারতি মগ 12 মাস কেউ বা মিহিসরে কেউ ফাটে চিৎকারে ফাটাফাটি চলছে শহর জুড়ে। যদি থাকে এনপলি তো নাও ফাটাফাটি। ব্যবহার করুন 100% ভার্জিন ম্যাটেরিয়ালসে তৈরি গুড গ্রেডের এনপলি সামগ্রী, যা অধিক টেকসই, সহজে ফাটে না, ভালো না। এনপলি নিশ্চিন্তে বহু বছর। পুরুষদের কড়া ত্বকের জন্য বিশেষভাবে তৈরি নতুন ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, যা দেয় বেশি স্কিন ময়শ্চারাইজেশন, বেশি ডার্ক স্পট রিডাকশন, বেশি সান প্রোটেকশন, বেশি সোয়েট কন্ট্রোল, আরো বেশি ফেয়ারনেস। বিশ্বের 1 নম্বর ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, কারণ পুরুষদের চাই বেশি। সুগার ফিরিয়া খেলো তোলা পারবে খারা হয় কি সরিষার তেল। ঝাঁজ ছাড়া আবার সরিষার তেল হয় নাকি? সেটা হলো অন্য কিছু হতে পারে, সরিষার তেল না। সরিষার তেল মানে ঘানিতে ভাঙা দেশি সরিষার আসল ঝাঁজ, আর ঝাঁজ মানে তীর খাঁটি সরিষার তেল। আধুনিকতার নামে সবকিছু হারিয়ে ফেলা ঠিক না। তীর সরিষার তেল, দেশি ঝাঁজ, দেশি স্বাদ। এমনিতে তো আমরা জবল, কিন্তু এখন দেখতে আলাদা, কারণ ও ব্যবহার করে শুধুমাত্র একটি তেল আর আমি ট্যাবেন অয়েল। শুধুমাত্র একটি তেল চুলের হারিয়ে যাওয়া প্রোটিন ভিটামিন ফিরিয়ে দিতে পারে না, আর চুল হয়ে যায় ড্যামেজ। ইমামি 7 oils in 1 7টি তেল আর 7টি হার্বাল ওষুধ কমপ্লেক্সের সাথে এই তেল ড্যামেজ রিপেয়ার করে আর চুল হয় লম্বা, ঘন আর মজবুত। ইমামি 7 oils in 1 ড্যামেজ কন্ট্রোল হেয়ার অয়েল। কারণ পাকা ন্যাচারাল। After all, safety first. All time season specially. বলা তো যায় না কোনটা ফেক, তাই আগে চেক করে চেক করে চেক। আগে হোক চেক বস তারপরে চেক, আগে চেক পরে চেক, চেক 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 চেক।
এখন রিল্যাক্স, টোটাল সেফ। কিন্তু যে পানিতে ধুলেন তা ব্যাকটেরিয়া থেকে সেফ তো? নিশ্চয়। প্রতিদিনের ব্যবহারের পানিটা পুরোপুরি সেফ রাখার দায়িত্ব নিয়েছে সেরা ওয়াটার ট্যাঙ্ক। এর অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ পানিতে ব্যাকটেরিয়া ক্ষয় করতে দেয় না, পানি থাকে 100% সেফ। সেরা ওয়াটার ট্যাঙ্ক, পানির সেফ হাউস। বেয়াই আমরা হয়ে গেলাম। এটা আমাদের খুবই পছন্দ হয়েছে। বলছিলাম জিনিস কেনার আগে ভালো করে যাচাই করে কেনাই উত্তম। কিনেছি বলে আমার বাড়ির কোথাও খুব পাবেন না। শুনে কি করতে গিয়ে দেখুন না, আপনার ড্রিল মেশিন ভেঙে যাবে কিন্তু দেয়ালে ফুটা হবে না। আমার একটু বাথরুম। যেন তেন দরজা লাগালে এমন তো হবেই। লাগান ডাবল ইউবি কোটিং 100% স্টেনলেস স্টিল অ্যাক্সেসরি সমৃদ্ধ শক্ত মজবুত এনপলি ইউপিভি ডোরস। এনপলি শক্ত মজবুত দীর্ঘস্থায়ী। কেউ যতই না হোক কঠোর আর শক্তিশালী, ধুলোর সাথে চেহারা লড়াই করতে পারে না। ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের অ্যাক্টিভ হেয়ার পেপটাইড ত্বকে জমে থাকা ধুলো, তেল আর ঘামে ভেজা ভাব দূর করে। ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ইনস্ট্যান্ট ফেয়ারনেস ফেস ওয়াশ। আমাদের সংসার ছোট্ট সোনা মিলে ভালোবাসায় ভরপুর। আরেকটা সন্তান হয়তোবা, কিন্তু এখনই নয়। তাই আমি বেছে নিয়েছি এসএমসি আই প্ল্যান্ট। একবার নিলে 5 বছরের জন্য নিশ্চিন্ত। এসএমসির ইমপ্ল্যান্ট আই প্ল্যান্ট পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের কাছে বা সেবা কেন্দ্রে। আজই ফোন করুন। বাস টিকিটের দাম সব থেকে কম। সহজ.com। আচ্ছা, আমরা যাচ্ছিটা কোথায়? যাচ্ছি আর কি একটা জায়গায় বাবা। এটা কার বাড়ি রে? এটা আমাদের নতুন বাড়ি মা। আমাদের বাড়ি। খুশির সাথে আরো খুশি। তোরটা যদি থাকতো। আমেরিকা কি এত কাছে? আমি কি একটু দেরি করে ফেললাম? এবার সত্যি হাউসফুল। কিছু উপহার পূর্ণ করে আপনার বাড়িকে, আনন্দ বাড়িয়ে দেয় শতগুণ। শাস্তিমেট নিয়ে এলো হাউসফুল অফার। প্রতি 100 ব্যাগে একটি স্ন্যাক কার্ড, প্রতি কার্ডেই নিশ্চিত উপহার। ভরে যাক আপনার ঘর উপহারের আনন্দে। শাস্তিমেট, জন্ম সৃষ্টির লক্ষ্যে। পরিষ্কার তো আছে, কিন্তু 10-এ 10 না। আমার ডিটারজেন্ট থেকে বেশি পরিষ্কার ইম্পসিবল। চ্যালেঞ্জ ট্রাই করুন নতুন হার্পিক চ্যালেঞ্জ। এর ঘন ফর্মুলা ডিটারজেন্টের তুলনায় হলুদ দাগ পরিষ্কার করে 10 গুণ বেশি, আর আপনাকে দেয় এক পরিষ্কার ঝকঝকে টয়লেট। আপনিও নিন চ্যালেঞ্জ। পুরুষদের কড়া ত্বকের জন্য বিশেষভাবে তৈরি নতুন ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, যা দেয় বেশি স্কিন ময়েশ্চারাইজেশন, বেশি ডার্ক স্পট রিডাকশন, বেশি সান প্রোটেকশন, বেশি সোয়েট কন্ট্রোল, আরো বেশি ফেয়ারনেস। বিশ্বের 1 নম্বর ইমামে ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, কারণ পুরুষদের চাই বেশি। ক্রিকেট মাঠে আত্মবিশ্বাসে এখন তুমিও জ্বলে ওঠো নতুন করে, কারণ নতুন রবি সংযোগে থাকছে মাত্র 9 টাকায় 1 GB ইন্টারনেট। আরো আছে 112 টাকা সমমূল্যের ইউনিলিভার পণ্য ও একটি 29 টাকা স্ক্র্যাচ কার্ড। নতুন সংযোগ কিনতে সাথে নিয়ে আসুন জাতীয় পরিচয়পত্র আর 1 কপি পাসপোর্ট সাইজ ছবি। রবি। সন্তান ও নিজের স্বাস্থ্যের ব্যাপারে আমি সবসময় সচেতন। আমাদের দুজনেরই সুস্বাস্থ্যের জন্য আমার চাই দীর্ঘ বিরতি। তাই জন্মবিরতিকরণে আমি নিয়েছি এসএমসির আই প্ল্যান্ট। একবার নিলে 5 বছরের জন্য নিশ্চিন্ত। এসএমসির ইমপ্ল্যান্ট আই প্ল্যান্ট পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের কাছে বা সেবা কেন্দ্রে। আজই ফোন করুন। Yes! Wow! Yay! এই শোনো, নাও নিচুর মদের সাথে প্রাণ ম্যাজিক কাপ খাও আর ম্যাজিক দেখাও। ম্যাজিক কাপ জাদুর কাঠি তোমার হাতে। ফাটাফাটি চলছে শহর জুড়ে। যদি থাকে এনপলি তো নো ফাটাফাটি। তাই ব্যবহার করুন 100% ভার্জিন ম্যাটেরিয়ালসে তৈরি ফুড গ্রেডেড এনপলি সামগ্রী, যা অধিক টেকসই, সহজে ফাটে না, ভাঙে না। এনপলি নিশ্চিন্তে বহু বছর। এমনিতে তো আমরা জবল, কিন্তু এখন দেখতে আলাদা, কারণ ও ব্যবহার করে শুধুমাত্র একটি তেল আর আমি ট্যাবিন অয়েল। শুধুমাত্র একটি তেল চুলের হারিয়ে যাওয়া প্রোটিন ভিটামিন ফিরিয়ে দিতে দূর হয়ে যায় ড্যামেজ। ইমামি 7 oils in 1 7টি তেল আর 7টি হার্বাল ওষুধ কমপ্লেক্সের সাথে এই তেল ড্যামেজ রিপেয়ার করে আর চুল হয় লম্বা, ঘন আর মজবুত। ইমামি 7 oils in 1 ড্যামেজ কন্ট্রোল হেয়ার অয়েল। No matter what,
Protect your walls with Royale. It comes with Teflon Surface Protector. Artemita full, 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 full. Artemita full, ব্যস্ততাও ফুল, 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 ব্যস্ততাও ফুল, লা 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 দুষ্টামিটাও ফুল, 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 বোরিং পানিটা পড়ে এমন দুষ্টুমি আর ব্যস্ততা ভরা লাইফে পানিটা বোরিং হলে চলে? বোরিং পানিকে মজাদার আর রিফ্রেশিং করতে মেশান আম, কমলা ও আনারসের স্বাদে ভিটামিন ও আয়রনে ভরা ইস্তি পাউডার ড্রিঙ্ক। পানিকে বানান ইস্তি পানি। সিঙ্গার বৈশাখীর তুফান অফার। রেফ্রিজারেটরে পাচ্ছেন ৭,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, এসিতে ৬,৭০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, এলইডি টিভিতে ২০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। এছাড়াও সিঙ্গার দিচ্ছে ন্যূনতম ১৫% ডাউন পেমেন্ট এবং ৬ মাস পর্যন্ত 0 ইন্টারেস্ট সুবিধা। সিঙ্গার। প্রিয় দর্শক, সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। স্যাক্রিফাইস করেন না, এটা বলতে চাচ্ছেন আপনি? ওর আগে জামাইটা তো দুটো আমি তো ওয়ার্ক খুঁজে বেড়াচ্ছি ওর জন্য। বিয়ে হয়নি? আরে ফেলে শ্বশুর বাড়ি মধুর হারি, মধুর হারি। দিন সকালে সবকিছু পার শুরুতে আগে কত জানা, সারাদিন পেরিয়ে জীবাণু মারিয়ে দিন শেষে গোসলেও সবকিছুর সাথে হেলথের রিমোট কন্ট্রোলটাও আমার হাতেই রাখতে হয়। তাই তো স্যাভলন সোপ এর অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা দেয় রোগ জীবাণুর হাত থেকে কমপ্লিট প্রোটেকশন। স্যাভলন সোপ, কমপ্লিট ফ্যামিলি প্রোটেকশন। আর্টেমিটা ফুল, 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 আর্টেমিটা ফুল, ব্যস্ততাও ফুল, 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 ব্যস্ততাও ফুল, লা 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 দুষ্টামিটাও ফুল, 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 বোরিং পানিটা পড়ে এমন দুষ্টুমি আর ব্যস্ততা ভরা লাইফে পানিটা বোরিং হলে চলে? বোরিং পানিকে মজাদার আর রিফ্রেশিং করতে মেশান আম, কমলা ও আনারসের স্বাদে ভিটামিন ও আয়রনে ভরা ইস্তি পাউডার ড্রিঙ্ক। পানিকে বানান ইস্তি পানি। সবাই বলে চুলে তেল ব্যবহার করো, কি বিরক্তিকর গন্ধ, এই অবস্থায় বের হয় কি করে? এই যদি হয় সমস্যা, বদলে ফেলুন ব্রাহ্মী আমলা আর অ্যালোভেরার গুণে ভরা কুমারিকা হেয়ার অয়েল। চুল পড়া নিয়ন্ত্রণ করে আর রেখে যায় মন মাতানো সৌরভ। এখন সাশ্রয় ছোট প্যাকেও। কুমারিকা, সুস্থ সুন্দর চুল ন্যাচারালি। বাস টিকিটের দাম সব থেকে কম। সহজ.com। সুপরিচিত এনআর মিল স্টোরের প্রস্তুতকৃত পণ্য নকল হচ্ছে বিধায় ক্রেতা সাধারণকে জানানো যাচ্ছে যে টেকসই এবং গুণগত মান সম্পন্ন, এমনকি আমদানিকৃত পণ্যের চেয়েও অধিকতর মান সম্পন্ন এনআর মিল স্টোরের পণ্য ভালো করে দেখে নিশ্চয়তার সহিত কিনুন। আমাদের উৎপাদিত পণ্য চাকচি পাথর, আমদানিকৃত পণ্য সামগ্রী, রাবার বেল্ট, বিয়ারিং ও করাত। তাছাড়া বিশ্বখ্যাত ডানলপ বেল্টের বাংলাদেশে আমরাই একমাত্র পরিবেশক, যা প্লাই ওঠে না এবং সহজেই ছেড়ে না। এনআর মিল স্টোর প্রাইভেট লিমিটেড, 99 নবাবপুর রোড, ঢাকা। প্রতিটি জেলায় আমাদের এনআর মিল স্টোরের পণ্য সামগ্রী পাওয়া যায়। শুধু কেনার আগে এনআর মিল স্টোরের পণ্য কিনা যাচাই করে কিনুন। বাংলার ঐতিহ্য ও অনুপ্রেরণায় স্যামসাং গ্যালাক্সি জে এখন থেকে নতুন সাজে। আর স্যামসাং গ্যালাক্সি জে হ্যান্ডসেট কিনলে প্রতিদিন 20টি হ্যান্ডসেট ফ্রি এবং 5,000 টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশ ডিসকাউন্ট। স্যামসাং গ্যালাক্সি জে, জয়ী হবার সময় এখনই। পুরুষদের কড়া ত্বকের জন্য বিশেষভাবে তৈরি নতুন ফেয়ার এন্ড হ্যান্ডসাম, যা দেয় বেশি স্কিন ময়শ্চারাইজেশন, বেশি ডার্ক স্পট রিডাকশন, বেশি সান প্রোটেকশন, বেশি সোয়েট কন্ট্রোল, আরো বেশি ফেয়ারনেস। বিশ্বের 1 নম্বর ইমামে ফেয়ার এন্ড হ্যান্ডসাম, কারণ পুরুষদের চাই বেশি। আজ মায়ের জন্মদিন। ভাইয়া, এসি ঠিক মতো কাজ করছে না নাকি? এটাকে তুমি এসি বলছো? এটা তো বিদ্যুৎ খাদক। উফ, সন্ধ্যা হলেই মশা। এটা কি?
সবসময় তো পাশে থাকতে পারি না, এটা তোমাকে সারা বছর দেখে রাখবে। কিভাবে? সাধ্যের মধ্যে বাংলাদেশে এই প্রথম বাটারফ্লাই নিয়ে এলো এলজি ইনভার্টার মসকিউটো অ্যাওয়ে এসি, যা শুধু ঘরকে ঠান্ডাই করে না, বিদ্যুৎ সাশ্রয় করে, সারা বছর মশা থেকে রাখে মুক্ত, স্যাঁতসেঁতে ঘর থেকে ঝরঝরে। এলজি ইনভার্টার, নাইট ইয়ার, হোল ইয়ার। এলাকার সবগুলোকে সবাই হাত দাও। ম্যাডাম প্লিজ। ভাবছি চেনা যায় ঘ্রাণে খাঁটি ঘিয়ের মানে 100% খাঁটি দানাদার প্রাণ প্রিমিয়াম ঘি। প্রাণ প্রিমিয়াম ঘি, ঘ্রাণেই কাবু। আইসক্রিম না ফুচকা? ফুচকা। পাহাড় নাকি সমুদ্র? সমুদ্র। রোদ না বৃষ্টি? বৃষ্টি। সুইজারল্যান্ড না সুন্দরবন? আমার বেডরুম। বেডরুম? হাতির বেডরুম ফার্নিচার সেট। আমার বেডরুমে এনেছে এমন পরিবেশ তা ছেড়ে অন্য কোথাও ছুটি কাটাতে আমার মনে টানে না। কেউ যতই না হোক কঠোর আর শক্তিশালী, ধুলোর সাথে চেহারা লড়াই করতে পারে না। ফেয়ার এন্ড হ্যান্ডসামের অ্যাক্টিভ এয়ার পেপটাইড ত্বকে জমে থাকা ধুলো, তেল আর ঘামে ভেজা ভাব দূর করে। ফেয়ার এন্ড হ্যান্ডসাম ইনস্ট্যান্ট ফেয়ারনেস ফেস ওয়াশ। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ অত্যন্ত ভূমিকম্প প্রবণ। ভূমিকম্প থেকে রক্ষায় কনস্ট্রাকশন স্টিলের ভূমিকা গুরুত্বপূর্ণ। স্টিলের স্ট্রেংথ এবং ডাক্টিলিটি নির্দিষ্ট মাত্রায় থাকলেও ভূমিকম্পের মতো দুর্যোগে তা যথেষ্ট নয়, কারণ ভূমিকম্প সরল রেখায় নয়, ঢেউয়ের মতো চক্রাকারে স্থাপনায় আঘাত হানে, যা সাইক্লিক লোডিং নামে পরিচিত। বুয়েটে দীর্ঘ পরীক্ষায় প্রমাণিত হয়েছে AKS TMT বাঁধ ভূমিকম্পনের মতো 10 লক্ষ কম্পন বা সাইক্লিক লোডিং এর টিকে থাকে, আর আপনার স্থাপনা রাখে সুরক্ষিত। 100% পরিশোধিত স্টিল থেকে TMT প্রযুক্তিতে তৈরি AKS TMT বাঁধ, বুয়েট স্বীকৃত বাংলাদেশের প্রথম ভূমিকম্প সহনীয় স্টিল। লোকে বলে পুরান ঢাকা, অথচ যা কিছু নতুন তার শুরু হয় এখান থেকে। এই যে আসগর আলী হসপিটাল পুরান ঢাকায় নিয়ে এসেছে এমন কিছু যা এদেশেই নতুন। দেশের প্রথম পূর্ণাঙ্গ মডিউলার অপারেশন থিয়েটার, বিশ্বমানের NICU, সর্বাধুনিক ICU, নিখুঁত MRI, CT স্ক্যান, প্রতিটি ডিপার্টমেন্টে দক্ষ আন্তরিক নার্স। তাই চিকিৎসা সেবায় নতুন কিছু পেতে হলে আসুন পুরান ঢাকায় গ্যান্ডারিয়ার এই আসগর আলী হসপিটালে। খরচ আপনার আয়ত্তের মধ্যেই, আর সেবা বিশ্বমানের। আশার ভাষা নিয়ে আসগর আলী হসপিটাল।